নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক পরবর্তী অধ্যায়ে দ্রুত ঘটনা গড়াচ্ছে এবং সোমবার আদালতে আগামীকাল যখন আদালত খুলবে সুপ্রিম কোর্ট, সেখানে ইডি মেনশন করে দ্রুত আর্জি করবেন, শুনানির আর্জি করবেন, যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনিক সমস্ত রাজ্যের প্রধানরা, ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি, তারা গিয়েছিলেন ইডির নথি, ইডি যে তল্লাশি করছে তার নথিগুলোকে তারা ছিনতাই করেছেন এবং সেই সংক্রান্ত ব্যাপারে সরাসরি সিবিআই তদন্তের আর্জি নিয়ে যাচ্ছে ইডি। সিবিআই তদন্তের ব্যাপারে মানুষের কোনো বিশ্বাস, আস্থা নেই। ফলত ইডি যে চাইছে তাতে যদি কেউ ভাবেন এটাতে লাভ হবে, বাংলার জনমানুষে কিন্তু এর কিছু ইম্প্যাক্ট পড়বে না। আমি এ কথাটা বলে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, যে কলকাতা হাইকোর্টে, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে একটা শুনানি ছিল। ইডি দ্রুত শুনানির আবেদন করেছেন এবং সেই অনুযায়ী গতকাল সেই শুনানি ছিল দুপুর 2:30টার সময়, গত পরশু ছিল, এবং সেই শুনানি শেষ পর্যন্ত হয়নি এবং সেই শুনানিতে হট্টগোল হয়েছে। তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীদের সবাই দুপুর 2টার সময় শুভ্রা ঘোষের ঘরে 5 নম্বর কোর্টে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন এবং এত হই হট্টগোল যে মহামান্য বিচারপতি শেষ পর্যন্ত এজলাস ছেড়ে উঠে চলে যেতে বাধ্য হন এবং পরবর্তীকালে 14 তারিখ তার পরবর্তী শুনানির দিন ধার্য করে। ইতিমধ্যে ইডি সরাসরি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে গেছেন, গিয়ে বলেছেন যে প্রয়োজন হলে বিচারপতি বদল করুন, কিন্তু দ্রুত শুনানির ব্যবস্থা করুন। কিন্তু টেকনিক্যাল কারণে মহামান্য প্রধান দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় কৃষ্ণ পাল কিন্তু শেষ পর্যন্ত কোনো নির্দেশ দেননি, হস্তক্ষেপটা করেননি। স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠছে কিন্তু আদালত নিয়েও, যে আদালতের ভেতরে আমার ইচ্ছে হলো কোনো একটা শুনানি পণ্ড করব এবং সেই শুনানি পণ্ড করার জন্য সমস্ত আইনজীবীদের জড়ো করব এবং জড়ো করে এমন একটা হইহট্টগোলের পরিবেশ তৈরি করব যাতে বিচারপতি উঠে চলে যান শেষ পর্যন্ত, এবং সেটাই ঘটলো মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে। তিনি বারবার করে আবেদন করলেন যাদের মামলা তারা ছাড়া বাকিরা সরে যান, কিন্তু কেউ সরল না, বাধ্য হয়ে তিনি উঠে যেতে বাধ্য হলেন। প্রশ্ন উঠছে যে তারপর যখন ইডি গিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে মেনশন করলেন, পুরো ব্যাপারটা জানালেন যে এই ঘটনা ঘটেছে, আপনি হস্তক্ষেপ করুন এবং আজকেই শুনানির ব্যবস্থা করুন। তারপরও কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল কিন্তু হস্তক্ষেপ করলেন না। কেন? আদালত সম্বন্ধেও কিন্তু প্রশ্ন উঠছে। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, সাধারণ জনমানুষে কিন্তু আদালত সম্বন্ধে প্রশ্ন উঠছে। আমার ইচ্ছে না হলে, আমি যদি প্রভাব প্রতিপত্তিশালী হই, আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হই, তাহলে আমি আমার আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রেশার ক্রিয়েট করার জন্য শুনানির সময় আদালত কক্ষে ঢুকিয়ে দেব, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দেব, এবং শুধু তাই নয়, সমস্ত আমার অনুগত আইনজীবীদের ওই শুভ্রা ঘোষের ঘরে, মহামান্য বিচারপতির ঘরে ঢুকিয়ে দিয়ে হইহট্টগোলের পরিবেশ তৈরি করব। আর তারপরে যখন পুরো ব্যাপারটা ইডি গিয়ে, তার আইনজীবী গিয়ে যখন কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে মেনশন করে পুরো ব্যাপারটা এই পণ্ড করে দেওয়ার ব্যাপারটা মেনশন করলেন, তারপরেও প্রধান বিচারপতির ইন্টারফেয়ার না করা, স্বাভাবিকভাবে কিন্তু জনমানুষে কিন্তু অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। অর্থাৎ আলটিমেটলি প্রধান বিচারপতি, দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হস্তক্ষেপ করলেন না কেন? এটা ভেবে দেখেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল? তিনি হয়তো বাংলা বোঝেন না, কিন্তু তার জুডিশিয়াল সিস্টেম সম্বন্ধে তো জনমানুষের প্রশ্ন উঠছে যে একটা শুনানি পণ্ড করে দিলাম, এবং অ্যাপারেন্টলি সবাই বুঝতে পেরেছেন। আমার নিজের ধারণা মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষও বুঝতে পেরেছেন, সুজয় পাল বুঝতে পারেনি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বুঝতে পারেনি। তাহলে ইন্টারফেয়ার করলেন না কেন? আইনগত কারণে, টেকনিক্যাল কারণে? যারা এই গণ্ডগোলটা করলেন সেই সব আইনজীবীদের সিসিটিভি থেকে আইডেন্টিফাইড হবেন, তাদের কোনো শাস্তির ব্যবস্থা হবে নাকি তাদের ছাড়পত্র দিয়ে দেওয়া হবে? পরবর্তীকালে একটা স্ক্রিনশট অনেকে শেয়ার করছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের পক্ষ থেকে ফতোয়া জারি করা হচ্ছে সমস্ত অন্যান্য তৃণমূলপন্থী আইনজীবীদের, যে দুপুর 2টোর সময় সবাই জড়ো হবেন 5 নম্বর কোর্টে, অর্থাৎ মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের ঘরে। অর্থাৎ আমি প্রেশার ক্রিয়েট করে একটা, যাতে কোনো রকম বিরূপ সিদ্ধান্ত মহামান্য বিচারপতি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের ডিজি সম্বন্ধে না নিতে পারেন, তার ব্যবস্থা করব। এবং তারপরেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চুপ থাকবেন? মাই লর্ড, একটু ভেবে দেখবেন। আপনি বাংলা বোঝেন কিনা জানি না, কিন্তু আমার বারবার মনে হয়েছে যে এরপরও মানুষের আস্থা আদালত সম্বন্ধে থাকবে। এরপর যদি কোনো প্রভাবশালী গোষ্ঠী যে কোনো মামলা পণ্ড করার জন্য
বিচারপতির কক্ষে ঢুকে যান, গিয়ে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি করেন, এবং তারপর যদি শুনানিটা বন্ধ হয়ে যায়, তারপর সেই শুনানি বন্ধ হয়ে যাওয়ার ফাঁকতালে মধ্যিখানে ছুটি 10, 11, 12 3 দিন ছুটি থাকবে, ফলত স্বাভাবিকভাবে সেই বন্ধের মধ্যে কলকাতা পুলিশকে আমি লেলিয়ে দেবো ইডির পেছনে এবং এন্টায়ার তদন্তের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, আর তারপর প্রধান বিচারপতির কক্ষ 14 তারিখের জন্য অপেক্ষা করবেন। প্রশ্নটা থাকলো, ভালো করে ভেবে দেখুন। আমি আজকে এই প্রশ্নটা করছি যে আদালত সম্বন্ধে মানুষের আস্থা কেন কমছে। আবার বলছি, আদালতের সম্বন্ধে কোনো আস্থা কমা উচিত নয়, কারণ যেখানে মন্ত্রীরা চোর হয়, যেখানে মুখ্যমন্ত্রী চোর হয়, যেখানে রাজ্য সরকার চোর হয়, যেখানে শাসক দল চোর হয়, বছরের পর বছর চুরি করে একটা ক্যাওস তৈরি করে, সেখানে মানুষের শেষ ভরসাস্থল তো আদালত। আর সেই আদালতে গিয়ে যদি কেউ বিচার না পান, তখন আদালত সম্বন্ধে মানুষের জনগণের ধারণাটা কী হয়? কিছু হলে মানুষ বলেন আমি কোর্টে যাব, আদালতে যাব। সেই আদালত যখন মুখটা ঘোরায়, তখন স্বাভাবিকভাবে জনমানুষের যে প্রশ্নটা ওঠে, আপনি একজন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের সঙ্গে কথা বলতে পারতেন না? সুজয় পাল মহামান্য প্রধান বিচারপতি, আপনাকে বলছি, আপনি কথা বলতে পারতেন না? কি হয়েছে জানতে পারতেন না? জরুরি ভিত্তিতে রাত্রিবেলা শুনানি করতে পারতেন না? কিংবা জরুরি ভিত্তিতে শনিবার শুনানি করতে পারতেন না? কেন হস্তক্ষেপ না করে? মানুষ বলছে, আমি বলছি না, মানুষ বলছে, দায়িত্বটা এড়ালেন মহামান্য ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল। কে প্রশ্ন করবে? প্রশ্ন করার জন্য যে মিডিয়া দরকার, সিদ্ধারাওয়ালা মিডিয়া তো নেই, সরীসৃপ মিডিয়া, নবান্নের ইনপুট পাওয়া, নবান্নের অর্থ পাওয়া মিডিয়া, তারা তো প্রশ্ন করবেন না যে মহামান্য প্রধান বিচারপতি কেন হস্তক্ষেপ করলেন না? এখানে তো হস্তক্ষেপ করা উচিত। আমি আবারও বলছি, এখানে তো হস্তক্ষেপ করা উচিত। আদালত সম্বন্ধে মানুষের মনে প্রশ্ন থাকা উচিত নয়, আদালত সম্বন্ধে মানুষের কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু সেই আদালত আমরা দেখেছি, জাস্টিস রাজশেখর মান্তার ঘরে সামনে যখন একদল আইনজীবী বাঁদরামি করলেন, তার ভিডিও ফুটেজ পাওয়ার পর আদালত এখনও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিল না। সেই আদালতকে দেখেছি জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার মারা সিসিটিভি ফুটেজ পাওয়ার পর কলকাতা পুলিশ যখন ব্যবস্থা নেয়নি, সেই আদালত কিন্তু যথাযথ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়নি। কাকে বাঁচানোর জন্য? কিসের বাঁচানোর জন্য? শাসককে বাঁচানোর জন্য? শাসক ম্যানেজমেন্টে আদালতেও কি ঢুকছে? মানুষ প্রশ্ন করছে। করা উচিত নয়। আমি আবারও বলছি, জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মারানো, থুতু ছেটানোর পর তিনি রিটায়ার করে গেলেন, তার বিচার এখনো হলো না। কেন? কিসের জন্য? দিনের পর দিন বিচারপতিদের সম্বন্ধে যদি প্রশ্ন ওঠে, এটা ইটস নট এ গুড সাইন সমাজ ব্যবস্থায়। ভাববেন যারা, আমি বাংলার মনে দর্শকদের বলছি, এই প্রশ্নটা আদালত সম্বন্ধে জনমনে উঠছে, যেটা ওঠা উচিত না, কিন্তু ওঠার সুযোগটা কে করে দিলেন? আদালতে করে দিলেন। মহামান্য ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পালের উচিত ছিল না ইন্টারফেয়ার করা। প্রশ্নটা থাকলো, উত্তরটা তিনি দেবেন কি দেবেন না জানি না, কিন্তু উত্তরটা খুঁজছি আমরা বাংলার মন থেকে।